গুড আফটারনুন। আগের ব্লগটা ঠিক যেখান থেকে শেষ করেছিলাম এই ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু করলাম। তো দুপুরে রান্নাবান্না থেকে আগের দিনের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে ঠিক এইখানে রান্নাবান্না করতে করতেই সব কিছু আর কি ভিডিওটা কমপ্লিট করেছিলাম। তো এখন হচ্ছে পটলগুলো ভেজে তুলে নিলাম। যে কোনো তরকারিতে পটল একটা এমন জিনিস যেটা খুব ভালো করে ভেজে তরকারিতে না দিলে ভালো লাগে না। অনেকে দেখবে হুটোপাটার জন্য আলু পটল এগুলোকে একসাথে ভেজে নেয়, কিন্তু ওই পটলটা খেতে গেলে দেখবে মনে হয় যেন পটলটা যখন ভাঙা হয় পটলের মধ্যে থেকে জল বেরিয়ে আসে। আর ভালো করে ভেজে দিলে কিন্তু সেটা হয় না, পটলের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এখন রান্না বান্না হচ্ছে। আর শ্বশুরবাড়িতে আসলে রান্নাটা আমার সাথে খুবই জড়িয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি আমার যখন বিয়ে হয়, মানে বিয়ের আগে কিন্তু আমি রান্নাবান্না মোটামুটি জানতাম, একটু একটু ভালোই জানতাম, কারণ আমাদের যেহেতু বাড়িতে মাটির কাজ, আর মা যেদিনই পোয়ান টোয়ান পুরাতো সেদিনই আমাকে রান্নাবান্না করতে দিত। তাছাড়াও যেদিন কাজের ভীষণই চাপ থাকতো রান্নাটা আমাকে করতে হতো। যদি স্কুল টুল থাকতো তখন করতাম না, কিন্তু বাড়িতে থাকলে রান্নাটা আমি করতামই। তো সেই ক্ষেত্রেই আমি খুব ছোট থেকে রান্নাবান্না জানি, মানে ক্লাস যখন 5-এ পড়ি তখন থেকেই আমি রান্নাবান্না টুকটাক করি। ভালো খারাপ সেটা তো পরের কথা। তো এবার শ্বশুরবাড়ি আসার পরে আমি রান্নাবান্নাতে কিভাবে ঢুকলাম আজকে সেই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার যেদিন বিয়ে হয় সেদিন আমার মাসি শাশুড়ি অসুস্থ হয়ে, আমি তোমাদেরকে এর আগেও একটা ব্লগে বলেছিলাম, তো উনি অনেক দিন থেকেই আমাদের বাড়িতেই থাকতেন, ওনার ব্রেন টিউমার ছিল। তো সেদিন আর কি বাজনার আওয়াজে প্রচণ্ড অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন, তারপরে উনি মারা যান। তো সেই ক্ষেত্রে আমার বিয়ের বৌভাতের পরের দিনকে কিংবা তারপরের দিনকেই উনি মারা গেছিলেন। তো মারা যাওয়ার পরে যেটা হয় আর কি, বিয়ের সমস্ত নিয়ম নীতি সেগুলো কমপ্লিট হওয়ার পরে আর কি মাসি শাশুড়ির, আমার শ্বশুরবাড়ির নিয়মে যে যদি বোন ভাই এরা মারা যায় তাহলে অসুচ পালতে হয়, কিন্তু আমার বাপের বাড়ির নিয়মে মেয়েরা বিয়ের পরে পরগোত্র হয়ে যায়। একমাত্র শুধুমাত্র মা বাবার ক্ষেত্রেই তারা 3 দিন তেরাত্রি পালে, তারপরে কিন্তু আর কারোর ক্ষেত্রেই পালে না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে বোন ভাই যেই মারা যাক না কেন, ভাইয়ের বউ হোক যেই হোক সবার ক্ষেত্রে অসুচ পালতে হয়। তো এটা বলতে পারো একটা কি বলবো, এটা ওদেরই একটা নিয়ম। তো সেই জন্য আমার শাশুড়ি মা তখন আর কি, আমার শাশুড়ি মাকে অসুচ পালতে হয়। তো সেই জন্য তখনই আর কি আমার বিয়ের 2 দিন বৌভাত পেরিয়ে যাওয়া 2 দিন পর থেকেই, তো আমরা তো আর কেউ পালবো না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পালবে। বাড়িতে আমি, আমার হাজব্যান্ড, আমার ভাসুর সবাই ছিলাম। তো আমরা রান্না বান্না করতাম, তো রান্নাটা তখন আমিই করতাম। আর মারা আলাদা করে নিরামিষ ভাত তরকারি সিদ্ধ রান্না করে খেত। তো তারপরে মাসি শাশুড়ির অনুষ্ঠান হলো, মারা কামানের দিন ওখানে চলে যায়, 3-4 দিন ওখানে থেকে সমস্ত কাজকর্ম করে। তখন কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে ভীষণভাবে হেল্প করতো, কারণ আমি নতুন বউ, কীভাবে কী করতে হবে কিছুই জানতাম না। আর ওখানকার থেকে এক জায়গা থেকে এক জায়গায় এসেছি, বুঝতেই পারছো যে কোথায় তেলের বোতল, কোথায় লবণের কোটো। এমনকি ভাত রান্না করতে গেলে একটু বড় হাঁড়ি করে ভাত রান্না করতাম, ভাতের ফ্যানটা গালতে না পারলেও বাবা বলতো তুমি পারবে না, আমাকে দাও, আমি ফ্যানটা গেলে দিচ্ছি। তো এরকমভাবে আর কি উনি আমাকে ভীষণই হেল্প করেছে। কোথায় কি আছে, যে জিরে কোথায়, পাঁচফোড়ন কোথায়, হয়তো কোনো জিনিস কোটোতে ফুরিয়ে গেছে সেটা ঘরে আবার এক্সট্রা আলাদা কোটোতে আছে। তো তারপরে আমার শাশুড়িমা যখন ওখান থেকে ঘুরে আসলো, 15 দিনের কাজকর্ম কমপ্লিট হয়ে যখন মাসি শাশুড়ির বাড়ি থেকে ফেরত আসলো, তখন মা এসে বললো যে তুমি নাকি খুব ভালোই রান্নাবান্না করো, মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়, তোমার বাবা বলেছে, তো এবার থেকে তুমিই রান্নাটা করবে। আর সত্যি কথা বলতে কি, আমার মা কিংবা শাশুড়ি মা যারাই আর কি মায়ের ধাতে হয়, অনেকেই দেখবে তারা অনেক দিন থেকে রান্নাবান্নার দায়িত্বটা নিয়ে আসছে। তো কারণ এখন আমরা সেই জিনিসটা বুঝতে পারি যে এখন যেহেতু আমরা, ধরো আমার সংসার জীবনে প্রায় 9টা বছর আসা, তো এই 9টা বছর ধরে ধরো এই যে রান্নাবান্নার দায়িত্বটা কিন্তু পুরোটাই আমার কাঁধের উপরে। শ্বশুরবাড়িতে থাকতেও তাই, পরেও যখন হয়ে গেছিলাম তখনও তাই, পাঞ্জাবে থাকতেও তাই, আবার এখন তো আলাদা থাকি, এখনও আমার ঘাড়েই ধরো রান্নাবান্নার দায়িত্ব। তো একটানা তুমি যদি বহু দিন বহু বছর, আমার তো সামান্য 9টা বছর, কিন্তু তাদের 20 বছর 25 বছর 30 বছর ধরে তারা রান্নাবান্না করে আসছে। তাদের যদি রান্নার জীবনে মনে হয় যে না আমার ছেলের বিয়ে হয়েছে, এখন আমার ছেলের বৌমা এসে রান্না করবে, এটা প্রত্যেকটা আমি বলে না, আমারও হয়তো একটা টাইমে গিয়ে মনে হবে যে না আমিও এই কাজটা থেকে বিরত হই। তো এরকমভাবেই আর কি রান্নাতে ঢোকা। তারপরে আমি বিয়ের পরপর যখন আমি যেহেতু বিয়ের পরপরই প্রেগনেন্ট হয়ে গেছিলাম, তো আমি তেমন কোনো, আমাদের চাষি বাড়ি ধরো প্রচুর কাজকর্ম ছিল,
কিন্তু আমি সত্যি কথা বলতে তেমন কোনো মানে বাইরের কাজ না করতে পারলেও সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের চাটা, তারপরে সকালের খাবার দাবার, দুপুরের রান্নাবান্না, ঘর বারান্দা ঝাঁট, মানে এই সমস্ত রান্নাবান্নার দায়িত্বগুলো কিন্তু আমি মানে যত দিন এই বাড়িতে ছিলাম, মানে বাচ্চা হওয়ার পরে কিংবা বাচ্চা হওয়ার আগে, আমি কিন্তু কন্টিনিউ সেটাকে একদম নিষ্ঠা সহকারে পালন করেছি। আগে তবে হ্যাঁ, তখন কিন্তু কাঠে রান্নাটা হতো না, তখন হয়তো গ্যাসটা ফুরিয়ে গেলেই কাঠে রান্না হতো, কারণ আমাকে এই বাড়িতে এসে সেই রকমভাবে কাঠে রান্না করতে হয়নি। আমার শ্বশুরবাড়িতে অনেক দিন থেকেই গ্যাস ছিল, মানে আমার বিয়ের অনেক বছর আগে থেকেই গ্যাস ছিল, কিন্তু তখন মা গ্যাসে রান্না করতো না, ওই সকালে চা টাগুলো হতো। আমি বিয়ে হয়ে আসার পরে তখনই আর কি গ্যাসে রান্নাটা চালু হয়। তো এখন দেখো নাতনির আবদারে এখন ঠাম্মা হচ্ছে পিঠে ভাজছে, এগুলোকে বলা হয় সরু চুকলি। তো এটার মধ্যে চাল, তারপরে হচ্ছে তোমার ডাল, কলাইয়ের ডাল, আর হচ্ছে কাঁচা লঙ্কা, মৌরি, এইসব বাটা দিয়ে বানায়, বেশ ভালোই লাগে, পায়েস দিয়ে খেতে ভালো লাগে। আমাদের এবছর জেঠি শাশুড়ি যেহেতু মারা গেছে, সেই জন্য আর কি কি করতে হয় না, মানে সরা পিঠেটা করতে হয় না। আর আমার মেয়ে ওই একটাই সরা পিঠে খেতে ভীষণ ভালোবাসে, আর এবছর খেতে হয় না বলেও বায়না করছে। তো মা আবার বললো ঠিক আছে তাহলে সরু চুকলি তো খেতে হয়, এটাই একটু বানিয়ে দিই, কারণ আমরা 2-3 দিন মতো এখানে থাকবো, তারপরে চলেই যেতে হবে, তিধার স্কুল খুলবে, আর মাত্র কয়েকটা দিনের অতিথি। ধরো সবাই জিজ্ঞাসা করছে, মানে এখানে কি বলবো আর কি, যেহেতু এখানে আর থাকা হয় না, তো সরু চুগলিগুলো দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু সবার দ্বারা হয় না, মানে সবাই পাতলা পাতলা সুন্দরভাবে করতেও পারে না, আর সুন্দরভাবে তুলতেও পারে না, দক্ষ আচ্ছা আমার দ্বারা তো এটা হবেই না, মানে আমি আর কি কোনো দিন করিনি, আর করতে পারবো কি না সেটাও জানি না। তো যাই হোক, আজকে আমার শ্বশুরবাড়িতে রান্নাবান্নার হেসেলে কীভাবে ঢোকা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার বিয়ের পরপরই, মানে এই বিয়ের ওই 3-4 দিন পর, মানে 2-3 দিন, মানে আমার মাসি শাশুড়ি যবে থেকে মারা গেছে তবে থেকে। আর রান্নাটা সত্যি কথা বলতে আমার না বেশ ভালো লাগে জানো তো করতে, খুব একটা খারাপ লাগে না। মাঝে মধ্যে যখন বাড়িতে থাকি একা একা, মাঝে মধ্যে এক একদিন বিরক্ত লাগে, তাছাড়া রান্নাবান্না করতে খুব একটা খারাপ লাগে না। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। স্নান টান করে দেখো এখন মাথাটাতে আঁচড়েছি, আর আমি না এবার হচ্ছে নিচে এসেই বেশিরভাগ সিঁদুরটা পরি, ওখানে থাকলে তো ড্রাই সিঁদুরটা পরা হয় না, সচরাচর গলা সিঁদুরটাই পরি। তো এবার দেখছি এখানে যে কদিন থাকবো একটু ড্রাই সিঁদুর পরি, আর ড্রাই সিঁদুর পরলে না মানে একটু বেশ শাড়ির সাথে খুব ভালো মানায়, যেটা আমার মনে হয় আর কি। তো আজকে হচ্ছে রুই মাছ নিয়েছিল মা, তো প্রথম দিকে উনুনটা ধরিয়ে ভাতটা মাই বসিয়ে দেয়, আর আমি এদিকে সবজিগুলো কেটে কুটে বেটে টেটে নিই, কারণ সবজি কেটে না নিলে অসুবিধা হয় না, একটা একটা করে মানে এখানেই করা হয়, তো বারান্দা থেকেই কেটে নিই, খুব একটা বেশি অসুবিধা হয় না। আর মাছগুলো আজকে খুব কড়া করে ভাজবো, আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে ভাজা করব শুধু, আর কিছু রান্না হবে না। আর নালতে শাকটা তো কমন, তোমরা জানো প্রত্যেক দিনই থাকে, কিন্তু আজকে আর পাওয়া যায়নি, মানে যে বাড়িটা থেকে শাকটা কিনে আনা হয় ওদের শাকে বিষ দিয়েছে, মানে শাকেও ধরো দিতে হয় বিষ, না হলে কিন্তু পোকাতে সমস্ত কিছু খেয়ে নেবে, তো বিষ দিলে 2-3 দিন আর শাক বিক্রি করে না, তারপরে আবার বিক্রি করবে, তো ওই জন্য আজকে আর বাইরের থেকেও কেনা হয়নি। যাই হোক, মাছের উচ্ছেটা তো আগেই ভেজে নিয়েছি, আর মাছের ঝোলটা দেখো ফুটে গেছে, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর প্লেন আজকে একদম আদা জিরে আর একটুখানি পেঁয়াজ, মানে সামান্য একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করেছি। মাছের ঝোলটা আমার প্লেন জিরে আদা বাটা দিয়েই ভালো লাগে, পেঁয়াজ রসুন টসুন এসব দিলে ভালো লাগে না, মানে এটা আমার পার্সোনালি মতামত। অনেকে দেখবে রসুন টসুন দিয়ে মাছের ঝোল করে, আমার কিন্তু একদমই ভালো লাগে না রসুন পেঁয়াজ দিয়ে, মনে হয় মাছের ঝোলটা একটা হালকা পাতলা ঝোল হবে, তাহলেই বেশি ভালো লাগে। তো এই যে মাছের ঝোল আর একটুখানি মাছের ডিম ভাজা সব ঘরে রেখে আসলাম, যেহেতু রান্নাঘরটা ওই দিকে, না হলে বেড়ালের প্রচণ্ড উৎপাত আমাদের এখানে, মোটামুটি কিছু না হলে 8-10টা বেড়াল আছে, কিন্তু ঘরের মধ্যে ধরো জানলা দেওয়া থাকে, দরজা বন্ধ থাকে, সেই জন্য আর হয় না। আর এই উনুন মোজার একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করি, ছোটোবেলা থেকেই শুনে আসি যে উনুনটা যে যখন তুমি মুছবে তখন যদি উনুনে বাসি থাকে তাহলে তোমার শাশুড়ি কানা হবে। ছোটোবেলায় এই কথাটা ঠাম্মার মুখে অনেক শুনেছি, আমি ইচ্ছা করে কি করতাম জানো, বাসি রেখে দিতাম উনুনটাকে। মানে এটা একটা ছোটোবেলাকার বুদ্ধি, মানে ছোটোবেলায় তো আর অত বুদ্ধি থাকতো না, কিন্তু এগুলো সত্যি কথা বলতে একটা জোকস ছাড়া আর কিছুই না, মানে মানুষকে ভয় দেখানো। যেমন ঘরে কিছু একটা জিনিস যদি পড়ে যায় তখন কি বলা হয় যে আজকে মনে হয় কুটুম আসবে বাড়িতে, যাতে বাড়িতে ঝামেলাটা না বাঁধে,
তো দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে, আর দেখো মা কত ভাত দিয়েছে আমাকে। তাই আমি বলছি আমি এত খাবো না, তুলে নাও, না খেতে পারবা না খেতে পারবা। তো যাই হোক, যে কটা পারবো, আর নাহলে গরুকে দিয়ে দেবো, গরু আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।